এইজ ইজ জাস্ট আ নাম্বার। আপনি যদি লেখকের রিসেন্ট বইগুলা নিয়ে বিতৃষ্ণায় ভুগা থাকেন তাহলে বেটার হয় আপনি আপনার টিস্যু বক্সটা নিয়ে বসেন, ওনার বইয়ের উপরে ক্রাশ খায়। আহারে। বাংলাদেশের শুধুমাত্র একজন সায়েন্স ফিকশন লেখকের নাম আপনাকে বলতে বলা হলে আপনি কার নাম বলবেন? আমার জন্য উত্তরটা খুবই সহজ, আর নামটাও সবার জানা, মোহাম্মদ জাফর ইকবাল। কপট্রনিক সুখ দুঃখ, মোহাম্মদ জাফর ইকবালের প্রথম বই। বইটার প্রেজেন্ট মার্কেট প্রাইস মেবি 100 থেকে 150 টাকা হইতে পারে, কিন্তু যদিও আমি বইটা কিনছিলাম মেবি 20 টাকা দিয়ে। গরিব তো, পুরান বই কিনি। আমি জানি আপনি বইটার নামের মানে এখনো বোঝেন নাই। কপট্রন মানে হলো রোবটদের ব্রেন, আর সুখ দুঃখ কি জিনিস তা তো জানেনি। মানে বইটা হলো এমন সব রোবটদের নিয়ে যাদের ব্রেন মানবিক আবেগগুলো যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা এই সকল ইমোশনগুলোকে বুঝতে পারে, ফিল করতে পারে। সেই 1900 সালের মানে 1976 সালের বই হলেও আপনার বইটা কখনোই পুরানো লাগবে না। আর সত্যি কথা বলতে কি, আমি যদি বইয়ের লেখকের নামটা মুছে আপনাকে বইটা পড়তে বলি, আপনি জীবনেও গেস করতে পারবেন না যে এটা আসলেই মোহাম্মদ জাফর ইকবালের বই। আমি বুঝি না মাত্র 24 বছর বয়সের একজন কিভাবে এরকম একটা বই প্রকাশ করতে পারে। এই বইটা পড়ার পরেই আমি আরো 2 লাইন বেশি বিশ্বাস করা শুরু করছি যে এইজ ইজ জাস্ট আ নাম্বার। যদিও বইটা সায়েন্স ফিকশন, কিন্তু তারপরও লেখকের গভীর সব চিন্তা ভাবনা আমরা বইটিতে পাই বইয়ের প্রধান চরিত্র একজন খেয়ালি বিজ্ঞানীর মাধ্যমে। আপনি যদি লেখকের রিসেন্ট বইগুলা নিয়ে বিতৃষ্ণায় ভুগা থাকেন তাহলে মাস্ট রিড বই হবে কপট্রনিক সুখ দুঃখ। এই বইটা মূলত ছোট ছোট 7টি গল্পের সংকলন। 7টা গল্পই জোস, কিন্তু আমার কাছে সব থেকে ভালো লেগেছে কপট্রনিক অস্ত্রোপচার। এখন বইটার গল্পগুলো নিয়ে বলি। প্রথম গল্পটা নিয়ে বলবো, তার আগে বেটার হয় আপনি আপনার টিস্যু বক্সটা নিয়ে বসেন। বইটার মূল ক্যারেক্টার হলো একজন খেয়ালি বিজ্ঞানী। সে ডিপ্রেশনে পড়ে একটা মানবিক আবেগ সম্পন্ন রোবট বানাতে চায়, আর বানায় ফেলে পৃথিবীর প্রথম মানবিক আবেগ সম্পন্ন রোবট। এই রোবট পরে গিয়ে ওনার বইয়ের উপরে ক্রাশ খায় এবং তাকে লাভ লেটার দেওয়া শুরু করে। কিছুদিন পরে তার বউ বুলা রোবটটার হার্ট ব্রেক করে। তারপর রোবটটা তার যান্ত্রিক শরীর নিয়ে ডিপ্রেশনে পড়ে গিয়ে সুইসাইড করে। আহারে। গল্পগুলো নিয়ে আর খুব বেশি কিছু বলবো না, নাইলে পরে আপনি আর বইটা পড়তে যাবেন না। আমি চাই আপনি বইটা একবার হলেও পড়েন। খুব ছোট বই তো, মাত্র 62 পেজের বই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর আপনার মনটাও ভালো হয়ে যাবে। আচ্ছা থাক, এখন আমি আমার ফেভারিট গল্পটার সম্পর্কে একটু বলি, আর কিছু বলবো না। বুলা একটা অ্যাক্সিডেন্টে প্রচন্ডভাবে মস্তিষ্কে আঘাত পায়, তাকে বাঁচানোর আর কোনো বই ছিল না। তখন আমাদের গল্পের প্রোটাগনিস্ট একটা সার্জন রোবটকে সাথে নিয়ে অনেক 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 জটিল একটা অস্ত্রোপচারের মাধ্যমে বুলার ব্রেইনের জায়গায় একটা রোবটের কপট্রন বসিয়ে দেয়। তারপর বুলা বেঁচে ওঠে। তাকে বলা হয় যে তোমার মেমোরি লস হয়েছে। সে তার পুরাতন জীবনের সবকিছু ভুলে যায়। এরপর আস্তে আস্তে সে তার স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে শুরু করে, কিন্তু সে জানতেই পারে না যে তার মাথায় ব্রেইনের জায়গায় একটি রোবটের কপট্রন। কিন্তু পরে গিয়ে একটি মেটাল ডিটেক্টরে গিয়ে ধরা পড়ে যে ওর মাথায় আসলে কিছু যন্ত্রপাতি আছে। তারপর ও সব জেনে যায়। সে অনেক ইমোশনাল হয়ে যায় যে সে আসলে একটা মানুষ না, একটা রোবট, একটা মানুষের শরীরে একটা যান্ত্রিক রোবট। আমাদের বিজ্ঞানীকে এসে সে তার সব ইমোশন ঢেলে দেয়, আর বিজ্ঞানী সাহেবও তাকে অনেক বোঝাবার চেষ্টা করেন। তোমার ফুল বডি মানুষের, শুধু ব্রেইনটা রোবটের বলেই কি তুমি রোবট হয়ে গেলা? অনেকেই তো হাত পা রিপ্লেসমেন্ট করে, যান্ত্রিক হাত পা লাগায়, তারা কি মানুষ থেকে রোবট হয়ে যায়? হলোই না তোমার মাথায় একটা রোবটের ব্রেইন? তোমার হাত পা নাক ঠোঁট সবকিছুই তো আমার বুলার। তাহলে তুমি কিভাবে রোবট হলে? আর তুমি কিভাবেই বা নিজেকে বুলা হিসেবে অস্বীকার করো? সরি, আমার ভিতরে ওই বিজ্ঞানের আত্মা ভর করছিল। যাই হোক, বাকি গল্পগুলোও অনেক ইন্টারেস্টিং। কোথাও রোবটরা মিলা স্বাধীনতার জন্য বিদ্রোহ কইরা বসে, কোথাও বা আমাদের বিজ্ঞানী মারা যাওয়ার মতো অবস্থায় চলে যায়। আবার কোনো গল্পে বিজ্ঞানীর ছেলে টোপনকে রোবটরা আটকে রাখে। তবে একটা কথা বলতেই পারি, বইয়ের একদম লাস্ট পেজে গিয়ে আপনি বিশাল একটা শক খাবেন।
খেয়ালি বিজ্ঞানীর ব্যক্তিগত স্মৃতিচারণ এখানেই শেষ। আমি জীর্ণ নোট বইটা সাবধানে তাকের উপর রেখে উঠলাম। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। ঘরের ভিতরেও ধীরে ধীরে হালকা অন্ধকার ছড়িয়ে পড়েছে। আমার আলো জ্বালতে ইচ্ছে হলো না। চুপচাপ জানালার কাছে এসে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার সুদূর অতীতের এই খেয়ালি বিজ্ঞানীটির কথা মনে হতে লাগলো। তার ব্যক্তিগত স্মৃতিচারণে সে ঘুরিয়ে ফিরিয়ে শুধু রোবটদের কথাই লিখে গেছে। আজ যদি সে ফিরে এসে দেখতে পায় সমস্ত পৃথিবীতে তার মতো একটি মানুষও নেই, শুধু আমার মতো হাজার হাজার রোবট বেঁচে আছে, তার কেমন লাগবে? কেন জানি না, এই কথাটা ভাবতে ভাবতেই আমার মন গভীর বেদনায় ভরে উঠল। বইটা নিয়ে একটা মজার কাহিনী আছে। মজার কাহিনী কি তোর এক্সপেরিয়েন্স? না, সাপ্তাহিক বিচিত্রায় বইটার প্রথম গল্প কপট্টনিক ভালোবাসা প্রকাশ হওয়ার পরে অনেক পাঠক বলে যে বইটা বিদেশি গল্প থেকে চুরি করা। তারা বিশ্বাসই করতে পারে নাই যে আমাদের দেশি কেউ এইরকম লেভেলের গল্প লিখতে পারে। পরে জাফর ইকবাল প্রমাণ করার জন্য যে তিনিও এইরকম গল্প লিখতে পারেন, সে সাপ্তাহিক বিচিত্রায় পরপর কয়েকটা সংখ্যায় এই ধরনের আরো কয়েকটা গল্প লিখে পাঠায়। তখন গিয়ে সবাই বিশ্বাস করতে শুরু করে যে আমাদের জাফর ইকবালকে দিয়ে আসলে এই ধরনের মৌলিক গল্প লেখা সম্ভব। বইটা জাহান আরা ইমাম পড়ছিল এবং তিনি অনেক প্রশংসাও করছিল। এটা নিয়ে একটি ইন্টারভিউতে জাফর ইকবাল অনেক কথা বলছিল যেটা তার লেখক লাইফকে ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু সেই গল্পে আমি যাব না। ডিসক্রিপশনে ওই ইন্টারভিউটা লিঙ্ক দিয়ে দিব, খুব বেশি আগ্রহ থাকলে পড়ে আসতে পারেন। যাই হোক, আর বকবক করতে পারবো না। ভালো লাগলে বইটা পড়ে আইসেন। বাই।